সার্জিক্যাল পার্টের একটা বড় অংশ আজকে সার্জনদের হাত থেকে বেরিয়ে গেছে। স্টমাকের সার্জারি তে যত অ্যানাটমি ফিজিওলজি পড়া হয় অন্য কোনো টপিকে পড়া হয় না, অন্য অতটা ডিটেলে ইউজুয়ালি পড়তে হতো না, কিন্তু স্টমাক নিয়ে পড়তে হতো বিকজ অফ ওয়ান ডিজিজ, দ্যাট ইজ পেপটিক আলসার ডিজিজ। আমরা যখন ছাত্র, আজ থেকে 30-32 বছর আগে যখন আমরা এমবিবিএস পড়তে ঢুকেছি, তখনই পেপটিক আলসার ডিজিজ সার্জিক্যাল ডিজিজ থেকে মেডিকেল ডিজিজে কনভার্টেড হয়ে গেছে। তার আগে প্রায় 100 বছরের বেশি ধরে পেপটিক আলসার ওয়াজ বেসিক্যালি ট্রিটেড বাই সার্জারি, and the surgery depended on, the aim of surgery was to reduce acid output. তার একটা কনসেপ্ট ছিল নো অ্যাসিড নো আলসার, কাজে অ্যাসিড সিক্রিশন কমাবার জন্যই সার্জারি করা হতো। তার জন্য অ্যাসিড সিক্রিশন, তার মেকানিজম, নার্ভ সাপ্লাই সবকিছু ডিটেলসে পড়তে হতো। ক্লিয়ার? বাই লেট 80s সিমিটিডিন দিয়ে শুরু, তারপর র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এই H2 রিসেপ্টর ব্লকারগুলো এলো সামনে। H2 রিসেপ্টর ব্লকারগুলো পেপটিক আলসার ডিজিজকে সার্জিক্যাল ডিজিজ থেকে মেডিকেল ডিজিজে কনভার্ট করে দিল। সামনে ফার্স্ট বেঞ্চে। অ্যান্ড বাই mid-90s চলে এলো প্রোটন পাম্প ইনহিবিটরস, যার জন্য পেপটিক আলসার রিলেটেড সার্জারি আরো কমে গেল। এখন যেটা বাকি রইল সেটা হচ্ছে সার্জারি ইন পেপটিক আলসার ইজ অনলি ডান ফর কমপ্লিকেশনস। ঠিক আছে, এটা মাথায় রেখে দিতে হবে। আর ফর অল প্র্যাকটিক্যাল পারপাস বাকি জিনিসটা নিয়ে পরে এক এক করে শুরু করছি। ফার্স্ট নেক্সট, যে কোনো জিনিস কিভাবে আসে? এমব্রায়োনিক ফোরগার্ড থেকে ইউজুয়ালি শুরু হয়। কোথায় হচ্ছে রে? এমব্রায়োনিক ফোরগার্ড থেকে শুরু হয়। তার এমব্রায়োনিক ফোরগার্ডের কডাল পার্টে দুটো অংশ আছে, দুটো মেসেন্ট্রি আছে, একটা ডরসাল মেসেন্ট্রি, একটা ভেন্ট্রাল মেসেন্ট্রি। ডরসাল থেকে স্টমাকের পোস্টেরিয়র 3টে লিগামেন্ট থাকে, পড়েছিস? গ্যাস্ট্রোকলিক, গ্যাস্ট্রোফ্রেনিক আর গ্যাস্ট্রোস্প্লেনিক, এই 3টে তৈরি হয়। আর ভেন্ট্রাল থেকে কি তৈরি হয়? লেসার ওমেন্টাম, দ্যাট ইজ গ্যাস্ট্রো হেপাটিক আর হেপাটোডুওডেনাল লিগামেন্টস। ঠিক আছে, ইনিশিয়ালি দুটো এন্ডই সমান, কিন্তু কিছুদিন পরে ডরসাল এন্ডটা ডিসপ্রপোর্শনেটলি গ্রো করে, which gives rise to the greater curvature of the stomach. অ্যানাটমিতে পড়ে এসছিস, and usually by 7th week এই তৈরিটা হয়ে যায়। নেক্সট অ্যানাটমিতে যদি দেখতে যাই, নেক্সট স্টমাককে কতগুলো ভাগে ভাগ করা হয়? রিজিয়ন, কার্ডিয়াক এন্ড, পাইলোরিক এন্ড, সবাই জানিস। তার আগে অ্যান্ট্রাল, চ্যানেল, লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, ফান্ডাস, বডি, অ্যান্ট্রাম, 3টে পার্ট। নেক্সট এবার রিলেশনে যদি যাই, স্টমাক অপারেশন করতে গেলে লিভার রিট্রাক্ট করতে হবে। কেন? দ্য লেফট লোব অফ দ্য লিভার কভার্স আ লার্জ পার্ট অফ দ্য স্টমাক। পার্টিকুলারলি যদি স্টমাকের আপার এন্ডে কোনো অপারেশন করতে যাই, আমাকে লিভার রিট্রাক্ট করতে হবে। লিভারটার সামনে আছে, পেছনে কি কি আছে? ক্রাস অফ ডায়াফ্রাম, উপরে ডায়াফ্রাম এন্ড ক্রাস। তারপর চিন্তা কর প্যানক্রিয়াস, তারপর কি আছে? স্প্লিন, লেফট কিডনি। ঠিক আছে, তার সঙ্গে অ্যাওর্টা আর আইভিসি। কিছু কিছু ক্ষেত্রে আসে, ইউজুয়ালি আসে না। আইভিসি জাস্ট রাইটে থাকে। ঠিক আছে, অ্যাওর্টা রাইটে থাকে, স্টমাকের রাইট মার্জিন থেকে সরে আসে। ওপরে ইসোফেগাস, নিচের ট্রান্সভার্স কোলন। স্টমাক আর ট্রান্সভার্স কোলন জয়েন্ট বাই গ্যাস্ট্রোকলিক লিগামেন্ট অফ দ্য গ্রেটার ওমেন্টাম, পড়েছিস? তার তলায় কি রয়েছে? লেসার স্যাক। গ্যাস্ট্রোকলিক লিগামেন্টটা খুললে কি পাওয়া যাবে? লেসার স্যাক। পড়ে এসছিস অ্যানাটমিতে। কিরে, তোকে দেখে মনে হচ্ছে আমি ল্যাটিন বলছি না হিব্রু বলছি?
এরকম কনফিউজ মুখ করে বসে আছিস কেন? ঠিক আছে। আর স্প্লিন হচ্ছে সুপেরোল্যাটারালি অ্যান্ড টু দ্য লেফট। তাই কেন এতগুলো জিনিস পড়তে হচ্ছে? যখন গ্যাস্ট্রেক্টমি করা হয়, এই প্রত্যেকটা অর্গান প্রচন্ড নট অনলি ভাইটাল, গ্যাস্ট্রিক ক্যান্সার ক্যান ইনভেড অলমোস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম। ঠিক আছে। আর টানা হেঁচড়া করলে বাজে ইনজুরি হতে পারে। ক্লিয়ার? নেক্সট, ব্লাড সাপ্লাই অফ দ্য স্টমাক। মেইনলি স্টমাকে 5টা গ্রুপ অফ আর্টারি আছে। লেফট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, রাইট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক। লেফট আর রাইট গ্যাস্ট্রিক অ্যালং দ্য লেসার কার্ভেচার, এপিপ্লয়িক গুলো অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার, আর ওপরে রয়েছে শর্ট গ্যাস্ট্রিক। দ্য বিউটি অফ স্টমাক ইজ, যে কোনো একটা বড় এই 4টে মেজর ভেসেলের মধ্যে যে কোনো একটাকে রেখে আমি যদি বাকি 3টেকে লাইগেট করে দিই, স্টমাকের কোনো ক্ষতি হবে না, প্রোভাইডেড এই যে আর্কেটটাকে আমি বাঁচাই। এখানে আমি গ্যাস্ট্রোএপিপ্লয়িক বেঁধে দিলাম, কিন্তু এই আর্কেটটা বেঁচে রইল। বা এখানে আমি লেফট গ্যাস্ট্রিককে বেঁধে দিলাম, সিলিয়াক ট্র্যাঙ্ক থেকে এইটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, এখানে আমি লেফট গ্যাস্ট্রিক বেঁধে দিলাম, তো এই আর্কেটটা বেঁচে রইল বিকজ অফ রিচ অ্যানাস্টোমোসিস। নেক্সট, আমি যদি সামনে থেকে, ওটা তো একটা স্কিমেটিক ডায়াগ্রাম, সামনে থেকে পেট খুললে এই জিনিস দেখতে পাবো। এটা হচ্ছে রাইট কিডনি, এইটা হচ্ছে অ্যাওর্টা, তার থেকে সিলিয়াক ট্রাঙ্ক থেকে বেরিয়ে, সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে ওয়ান অফ দোজ স্ট্রাকচারস ইন হিউম্যান বডি যার লেংথের থেকে উইডথ বেশি। আরেকটা বলতো, ঠিক আছে। সিলিয়াক অ্যাক্সিস থেকে বেরিয়ে রাইট গ্যাস্ট্রিক আর্টারি যায়, এই সরি লেফট গ্যাস্ট্রিক, স্প্লিনিক, আর হচ্ছে হেপাটিক। হেপাটিক থেকে বেরোয় হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল আর রাইট গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রোডুওডেনাল থেকে বেরোয় হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডুওডেনাল। আর লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক কার ব্রাঞ্চ? লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক কার ব্রাঞ্চ? স্প্লিনিকের ব্রাঞ্চ, ইয়েস, স্প্লিনিকের ব্রাঞ্চ। নেক্সট, স্টমাকটাকে যদি এবার আমি তুলে দিই, এই জিনিসটা আমি দেখতে পাবো। ক্লিয়ার? মানে ধর আমি পেটে ঢুকে গ্রেটার গ্যাস্ট্রোকলিক লিগামেন্টটা কেটে স্টমাকটাকে উল্টে দিলাম, এই জিনিসটা দেখতে পাবো। কি বলেছি? এই যে অ্যানাস্টোমোসিসটা থাকে, এই আর্কেটটা প্রিজার্ভ করলে আমি 3টে আর্টারি অব্দি স্যাক্রিফাইস করতে পারবো। নেক্সট, স্টমাকের ভেনাস ড্রেনেজ ইজ নট ইনটু আইভিসি, it is into portal system. ঠিক আছে। রাইট গ্যাস্ট্রিক ভেন ডাইরেক্ট পোর্টাল ভেনে ঢোকে, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ডাইরেক্ট পোর্টাল ভেনে ঢোকে, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেন আর এটা ডাইরেক্ট ঢোকে হচ্ছে স্প্লিনিক ভেনে, আর এই লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ডাইরেক্ট ঢোকে প্যানক্রিয়াটিকোডুওডেনাল ভেনে, which all drain into the splenic system, এই পোর্টাল সিস্টেম। নেক্সট, সেম জিনিস, এইটা আমি পেটে ঢুকলে দেখতে পাবো। উল্টে দে পরেরটা। এইবার হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য স্টমাক, এই লিম্ফ্যাটিক ড্রেনেজ। স্টমাকের লিম্ফ্যাটিক ড্রেনেজ সেই সেম জিনিস, আর্টেরিয়াল সাপ্লাইকে ফলো করে। প্রিডমিনেন্টলি 4টে গ্রুপ, সেখান থেকে লাস্টে সিলিয়াক নোডস, থোরাসিক ডাক্ট। নেক্সট, নেক্সট এর পরেরটা। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, 4টে গ্রুপ বললাম, 4টে ডিস্টিংক্ট এরিয়াকে ড্রেন করে, কিন্তু যে কোনো জায়গার ক্যান্সার যে কোনো নোডে স্প্রেড করতে পারে বিকজ অফ এক্সটেন্সিভ প্লেক্সাস, সাবমিউকাস প্লেক্সাস। ঠিক আছে। নেক্সট, নার্ভ সাপ্লাই অফ স্টমাক। স্টমাকের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটো সাপ্লাই আছে। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেগাস, সিম্প্যাথেটিক হচ্ছে সিলিয়াক প্লেক্সাস থেকে আসে। আমরা কি জানি? দুটো ভেগাস আছে, রাইট আর লেফট। লেফট ভেগাস বিকামস অ্যান্টেরিয়র ভেগাস আর রাইট ভেগাস বিকামস পোস্টেরিয়র ভেগাস। লেফট ভেগাস বেরিয়ে প্রথমে একটা বড় ব্রাঞ্চ দেয়, which is the hepatic branch of ভেগাস, আর রাইট ভেগাস দেয় প্রথম যে বড় ব্রাঞ্চ, that is the celiac branch of ভেগাস। ক্লিয়ার? আগে কি বললাম? পেপটিক আলসার অপারেশন করা হতো, ভেগাস সিম্প্যাথেটিক স্টিমুলেশন,
প্রভোকস অ্যাসিড সিক্রিশন। তাহলে অ্যাসিড সিক্রিশন কমাবার জন্য কি করা হতো? ভেগাসটা কেটে দেওয়া হতো। ভেগাসটা 3 জায়গায় কাটা যেতে পারত। এক হচ্ছে ট্রাঙ্কাল ভেগোটমি, যেখানে ফার্স্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক আর ফার্স্ট হেপাটিক আর সিলিয়াক ব্রাঞ্চের আগেই ডিভাইড করা হতো, তাকে বলা হতো ট্রাঙ্কাল ভেগোটমি। প্রবলেমটা হচ্ছে ট্রাঙ্কাল ভেগোটমি অলসো ভেগাস অলসো প্রমোটস গ্যাস্ট্রিক মোটিলিটি বা গ্যাস্ট্রিক এমটিং। তাহলে আমি যদি ট্রাঙ্কাল ভেগোটমি করে দিই, গ্যাস্ট্রিক এমটিং কমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? স্টমাক থেকে কন্টেন্ট তাড়াতাড়ি বার করার জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টমি সঙ্গে করে দেওয়া হতো, যাতে ফার্স্ট স্টমাক থেকে জেজুনামে ডাইরেক্ট কন্টেন্টস চলে যায়। যার জন্য অপারেশনটার নাম ছিল টিভিজিজে, ট্রাঙ্কাল ভেগোটমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। ঠিক আছে, অপারেশনটার নাম ছিল টিভিজিজে। ক্লিয়ার? মানে ট্রাঙ্কাল ভেগোটমি মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ এ ড্রেনেজ প্রসিডিওর, মানে যাতে স্টমাক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কেউ কেউ অ্যান্ট্রেক্টমি করতেন, কেউ কেউ পাইলোরোপ্লাস্টি করতেন, বাট মোস্ট পপুলার ওয়াজ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। অ্যান্ট্রেক্টমি মানে অ্যান্ট্রামটা কেটে বাদ দিয়ে দেওয়া, তাহলে ফার্স্ট কন্টেন্ট পাস করে গেল। পাইলোরোপ্লাস্টি মানে পাইলোরাসটাকে লম্বা করে কেটে চড়া করে সেলাই করে চড়া করে দেওয়া, লেন্থ কমিয়ে দেওয়া। কিন্তু সবচেয়ে পপুলার ছিল টিভিজিজে। ক্লিয়ার? তার জন্য কোথায় কাটা হতো? এই যে এই দাগটায়। কিন্তু এই গ্যাস্ট্রিক এমটিং প্রবলেমের জন্য দেখা গেল এটার জন্য অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য একদল বললো তাহলে আমরা সিলেক্টিভ ভেগোটমি করি। সিলেক্টিভ ভেগোটমিতে কি হলো? এই প্রথম ব্রাঞ্চটা হেপাটিক ব্রাঞ্চ আর সিলিয়াক ব্রাঞ্চকে বাঁচিয়ে রাখা হলো, তারপর কাটা হলো। এটাকে বলা হলো সিলেক্টিভ ভেগোটমি। সিলেক্টিভ ভেগোটমির অ্যাডভান্টেজ কি? বিকজ এই দুটো সিলিয়াক আর হেপাটিক নার্ভ বেঁচে যাচ্ছে and they predominantly supply the pylorus, gastric motility is not that hampered. আমার ওই ড্রেনেজ প্রসিডিওর যেটা করতে হচ্ছিল সেটা আর লাগছে না। এতেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হতো, তার জন্য লাস্টে করলো কি? হাইলি সিলেক্টিভ ভেগোটমি। ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলো যেখানে নার্ভের ব্রাঞ্চগুলো আর্টারি ব্রাঞ্চের সঙ্গে সঙ্গে স্টমাকে ঢোকে, ওটা হচ্ছে কাকের পায়ের মতো দেখতে, তার জন্য তার নাম হলো ক্রোজ ফিট। ক্রোজ ফিটের ওখানে গিয়ে ছোট ছোট করে ব্রাঞ্চ আইডেন্টিফাই করে করা। আমি জীবনে কাউকে করতে দেখিনি, করিনি। আমি যা যা করেছি ট্রাঙ্কাল ভেগোটমি করেছি, কয়েকটা করেছি, খুব কমই করেছি, 8-10টা করেছি। যা করেছি ট্রাঙ্কাল ভেগোটমি করেছি। ক্লিয়ার? ওকে। কারণ একটাই, ট্রাঙ্কাল ভেগোটমিতে রেকারেন্স রেট লোয়েস্ট, আর হাইলি সিলেক্টিভ ভেগোটমিতে রেকারেন্স রেট হাইয়েস্ট। ঠিক আছে? ওইভাবে বেছে বেছে করতে গিয়ে কিছু ব্রাঞ্চ তো বাদ পড়ে যাবেই। নেক্সট আরেকটা কথা মাথায় রাখতে হবে, পোস্টেরিয়ার ভেগাস হেপাটিক ব্রাঞ্চ দেওয়ার আগে কখনো কখনো একটা ব্রাঞ্চ দেয়, তাকে বলে ক্রিমিনাল নার্ভ অফ গ্রাসি। এটা সবার সব সময় থাকে না, কিন্তু যখন থাকে আর এটা যদি পরে যদি লাইগেট করা হয় তাহলে আলসার রেকারেন্স খুব বেশি ছিল, তাই এটার নাম ছিল ক্রিমিনাল নার্ভ অফ গ্রাসি। ঠিক আছে? নেক্সট স্টমাকের মাস্কুলেচার। টোটাল জিআই ট্র্যাক্টে স্টমাক ইজ দ্য মোস্ট মাস্কুলার অফ অল অর্গানস। 3টে লেয়ার অফ মাসল থাকে, আউটার লঙ্গিচুডিনাল, ইনার মিডল সার্কুলার, আর ইনার হচ্ছে অবলিক লেয়ার। ক্লিয়ার? সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে সার্কুলার লেয়ার ইজ দ্য অনলি কমপ্লিট মাসল লেয়ার which spans the entire stomach. Circular layer of the musculature is the layer which spans the entire stomach. Longitudinal muscle যত নিচে আসবে তত প্রমিনেন্ট হয়, আর পাইলোরাসে it gives rise to a proper pyloric sphincter. Clear? Next এরপর মাস্কুলারেচার আমি কি দেখবো? একটা মিউকোসা, সাবমিউকোসা, একটা মাসল লেয়ার, আর একটা সেরোসা। সেরোসা ইজ নাথিং বাট ভিসারাল পেরিটোনিয়াম। সাবমিউকোসা ইজ দ্য স্ট্রংগেস্ট লেয়ার। ঠিক আছে? এর মধ্যেই আমার বেশিরভাগ প্লেক্সাস থাকে, আর মাসলের মধ্যে মাইন্টেরিক প্লেক্সাস থাকে, অরব্যাক্স মাইন্টেরিক প্লেক্সাস অফ নার্ভস থাকে। ঠিক আছে? আর সাবমিউকোসা কি থাকে? মিসনাস প্লেক্সাস। সবই তোদের পড়া,
সবই তো পড়া নাকি? আমার চেয়ে ভাগি পাচ্ছিলিস। তাহলে নেক্সট নেক্সট এরপর চল, এটা বলা হয়ে গেছে, চল তারপর তারপর গ্যাস্ট্রিক সেলস। সেলসের মধ্যে ইম্পর্টেন্ট এপিথেলিয়াতে সিম্পল কলামনার এপিথেলিয়াম আছে, মাঝে মাঝে পিট আছে, পিটের মধ্যে সেল থাকে। অনেক রকম সেল আছে স্টমাকে, তার থেকে নানা জিনিসপত্র বেরোয়। কি কি দেখা যাক, চল। প্যারাইটাল সেল থাকে বডিতে, তার থেকে অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকে, বেরোয়। বেশি কিছু নয়, এটা মুখস্থ করতে হবে, পরীক্ষার হলে গিয়ে উগড়ে দিতে হবে, তারপর ভুলে যেতে হবে, তাই তো? মিউকাস সেল থাকে বডি আর অ্যান্ট্রামে, ইট সিক্রেটস মিউকাস। চিফ সেল থাকে বডিতে, ইট সিক্রেটস পেপসিন। সারফেস এপিথেলিয়াল সারা শরীর জুড়ে থাকে, মিউকাস, বাইকার্বনেট আর প্রস্টাগ্ল্যান্ডিনস। ইসিএল লাইক সেলস থাকে বডিতে, সিক্রেটস হিস্টামিন। জি সেল থেকে গ্যাস্ট্রিন, ডি সেল থেকে সোম্যাটোস্ট্যাটিন, গ্যাস্ট্রিক মিউকোসাল ইন্টারনিউরন থেকে জিআরপি, এন্টারিক নিউরন থেকে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, আর এন্ডোক্রিন সেলস থাকে বডিতে হুইচ রিলিজেস গ্রেলিন। চিন্তা করো, আমি যখন ছাত্র ছিলাম গ্রেলিনের নাম কেউ শোনেনি। আমি যখন ছাত্র ছিলাম তখন কেউ গ্রেলিনের নাম শোনেনি, আর আজকাল গ্রেলিন নিয়ে রিসার্চ চলছে। তোদের জ্বালা বেড়েছে না রে? নেক্সট ফিজিওলজি, চল। তারপর স্টমাকের দুটো মেন কারণ, ডাইজেস্টিভ আর স্টোরেজ। ডাইজেস্টিভ কাজে কি করছে? সালাইভাতে অ্যামাইলেজ আছে, সে কিন্তু মুখে আর ইসোফেগাসে বিশেষ কিছু কাজ করলো না, স্টমাকে গিয়ে কাজটা ফার্স্ট শুরু করলো। মনে রাখবি, ডাইজেশন বিগিনস ইন স্টমাক। পেপসিন এসে প্রোটিনকে ভাঙতে শুরু করলো, ফার্দারটা নিচে হবে, এরা সব কাজকর্ম শুরু করলো। It prepares the ingested food for further digestion and absorption in small bowel. স্টমাকের এটা তো গেল। স্টোরেজ কি হচ্ছে? কোয়াইট ন্যাচারাল, কিছুক্ষণ থাকবে, এই কাজকর্ম করতে সময় লাগবে, কিন্তু there is a selective relaxation along the lesser curvature, যার জন্য লিকুইড ফাস্ট বেরিয়ে যেতে পারে। লিকুইডের গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম হচ্ছে 2 ঘন্টা, সলিডের 4 থেকে 6 ঘন্টা। জানা তো? পড়েছিলি তো? ভুলে গেছিস? ভুলে গেছিস? আচ্ছা, নেক্সট। এবার হচ্ছে নিউরাল আর হরমোনাল কন্ট্রোলের ওপর রয়েছে। নিউরাল কন্ট্রোলে কি বলেছি? সিম্প্যাথেটিক স্টিমুলেশন থেকে অ্যাসিড সিক্রিশন বাড়ে। হরমোনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন আর গ্রেলিন। অনেক রকম কিছু আছে, কিন্তু গ্যাস্ট্রিন এছাড়া অ্যাসিড সিক্রিশনকে ইনহিবিট করছে কে? সোম্যাটোস্ট্যাটিন। গ্যাস্ট্রিন কি করছে? ডাইরেক্ট সেলটাকে স্টিমুলেট করছে, প্লাস গ্যাস্ট্রিন প্রমোটস রিলিজ অফ হিস্টামিন, which is the primary mediator of acid secretion. নেক্সট, গ্যাস্ট্রিনের টাইপস, এগুলো তোদের অতটা লাগবে না, ছেড়ে দে। এরপর গ্যাস্ট্রিনের কাজ, কখন গ্যাস্ট্রিন বাড়বে? it is stimulated by gastric distension, gastrin releasing peptide আর প্রোটিন ব্রেকডাউন প্রোডাক্টস। আর লুমিনাল অ্যাসিড ইনহিবিটস গ্যাস্ট্রিক, মানে সেই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বডির সর্বত্রই কাউন্টার ব্যালেন্স আছে, চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে। নেক্সট, গ্যাস্ট্রিনের পর ছেড়ে দেওয়ার পর চল 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 এইখানে কয়েকটা জিনিস, এটা তোদের লাগবে না, এটা পোস্ট গ্রাজুয়েটদের জন্য মেইনলি। এরপর চল, সোমাটোস্ট্যাটিনের দুটো ভ্যারাইটি গ্যাস্ট্রিনের মতো, গ্যাস্ট্রিনের দুটো, G34 আর G17। G17 গ্যাস্ট্রিনের হচ্ছে মোস্ট কমন ফর্ম সিক্রেটেড বাই দ্য স্টমাক, কিন্তু ব্লাডে যদি গ্যাস্ট্রিন দেখি G34 বেশি পাওয়া যায়। কেন? এর হাফ লাইফ বেশি। G17 is more secreted but half life is less. G34 is less secreted কিন্তু হাফ লাইফ বেশি। একই খেলাটা হয় সোমাটোস্ট্যাটিনে। এর একটা 28 আছে, একটা 14 আছে। 14টা হচ্ছে প্রিডমিনেন্ট মলিকুলার ফর্ম ইন স্টমাক, কিন্তু ব্লাডে বেশি পাওয়া যায় 28। ক্লিয়ার? নেক্সট, সোমাটোস্ট্যাটিনের দুটো কাজ, একটাই মেন কাজ, অ্যাসিড সিক্রিশন কমানো। গ্যাস্ট্রিন প্রিডমিনেন্টলি বাড়ায়, সোমাটোস্ট্যাটিন সেটা কমায়। নেক্সট, এছাড়া হিস্টামিন রয়েছে। হিস্টামিন ইজ দ্য প্রাইম মিডিয়েটর, গ্যাস্ট্রিনও কাজ করে প্রিডমিনেন্টলি বাই হিস্টামিন,
আর সোমাটোস্ট্যাটিনও কাজ করে প্রিডমিনেন্টলি বাই ইনহিবিটিং রিলিজ অফ হিস্টামিন। তার জন্য ফার্স্ট ওষুধ কি বললাম? সিমেটিড, H2 রিসেপ্টর ব্লকার, সিমেটিডিন, র্যানিটিডিন বললাম তো। আচ্ছা, নেক্সট গ্রেলিন, ওই যে বললাম নতুন জিনিস। এর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এটা খিদে বাড়িয়ে দেয়। মোটা লোকেদের নাকি গ্রেলিন বেশি থাকে, তার জন্য রোগা করার অপারেশন হিসেবে স্লিভ গ্যাস্ট্রেক্টমি ইজ পপুলার। স্টমাকের একটা পার্ট কেটে দাও, গ্রেলিন কমিয়ে দাও। এক হচ্ছে গ্যাস্ট্রিক রিজার্ভেশন কমে যাবে, রিজার্ভার ফাংশন কমে যাবে, খিদে কম পাবে, প্লাস গ্রেলিন বাবু হওয়া, খিদে কম পাবে। ঠিক আছে, তার জন্য রোগা করার অপারেশন এখন আবার মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। কিছু বছর 10 আগে খুব চলছিল, সবাই বেরিয়েট্রিক সার্জারি করছিল, এখন আবার হাওয়া হয়ে গেছে। ওজেম্পিক এসে গেছে মার্কেটে, লোকে এখন ওজেম্পিক আর মুঞ্জারো খেয়ে আর ইঞ্জেকশন নিয়ে রোগা হচ্ছে, তাই তো? পড়েছিস এগুলো? ওজেম্পিক পড়ছিস, ফার্মায় পড়িসনি, ডুরাগ্লুটাইড, সোমাগ্লুটাইড পড়িসনি? আর তোরা নেট ফেটে দেখিস না রোগা হওয়ার ট্যাবলেট, মুঞ্জারো ট্যাবলেটও বেরিয়েছে, রাইবেলসাস। খিদেটা কমে, কিন্তু ক্যালোরি ইনটেক না। তুই তোর কম খিদেতে যদি বেশি ক্যালোরি খেয়ে ফেলিস তো লাভ কি? খিদেটা সত্যিই কমায়, কিন্তু প্রচন্ড কনস্টিপেশন করে দেয়, ওই প্রবলেম। আমি খেয়ে দেখেছি, ঠিক আছে, অনেক কিছু করে দেখেছি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, প্রোটন পাম্পের কথা পড়েছিস? প্রোটন পাম্প আর জোলগুলো, পিপিআই গুলো প্রোটন পাম্প ইনহিবিটরের উপরই দুনিয়া চলছে এখন, ঠিক আছে? প্রোটন পাম্প থেকে অ্যাসিড সিক্রিশন হয়, 3টে মেন স্টিমুলি, অ্যাসিটিলকোলিন, হিস্টামিন আর গ্যাস্ট্রিন। এইটুকু মনে রেখে দিলেই চলবে। নেক্সট, আর কি জানিস? নেক্সট চল, এগুলো লাগবে না তোদের অতটা। 3টে ফেজ, একটা হচ্ছে সেফালিক ফেজ, খাবার দেখলেই, পড়েছিস তো ফিজিওলজিতে? পড়েছিস কিরে? ভুলে গেছিস? হ্যাঁ, ব্যাস, সেফালিক, গ্যাস্ট্রিক আর ইন্টেস্টিনাল। বেসালিকটাই তো সেফালিক, ঠিক আছে? খাবার দেখলেই অ্যাসিড বেরোবে, এরপর খাবার স্টমাকে পৌঁছলে বেরোবে, তারপর হচ্ছে নেক্সট ইন্টেস্টিনাল ফেজ। ওকে, এরপর চলো, এই হচ্ছে বেসিক চার্ট, এইটা মনে রেখে দিতে হবে। মিল জি সেলকে স্টিমুলেট করলো, ভেগাসকে স্টিমুলেট করলো, অ্যাসিটিল কোলিন বেরোলো, অ্যাসিটিল কোলিন ইসিএল সেলকে স্টিমুলেট করতে পারে, হিস্টামিন প্যারাইটাল সেল, জি সেল থেকে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন থেকে ইসিএল সেলকে স্টিমুলেট করে হিস্টামিন, প্যারাইটাল সেল থেকে অ্যাসিড। এবার যত অ্যাসিড বেরোচ্ছে, আবার হচ্ছে অ্যাসিটিল কোলিনও জি সেলকে স্টিমুলেট করতে পারে, আবার কি করতে পারে? অ্যাসিটিল কোলিন ডি সেলকে ইনহিবিট করে, তার মানে সোমাটোস্ট্যাটিন কমে গেল। ক্লিয়ার? এই হচ্ছে প্রিডমিনেন্ট মেকানিজম। আবার তাহলে চিন্তা কর, ভেগাস থেকে অ্যাসিটিল কোলিন একে স্টিমুলেট করলো, একে ইনহিবিট করলো, এর থেকে হিস্টামিন বেরোলো, এখান থেকে অ্যাসিড বেরোলো, গ্যাস্ট্রিন একে স্টিমুলেট করলো, গ্যাস্ট্রিন ডাইরেক্ট একে স্টিমুলেট করলো। দিস ইজ দ্য মেকানিজম অফ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন। এবার অ্যাসিড যত বাড়বে আস্তে আস্তে এ গিয়ে স্টিমুলেট হবে, এ স্টিমুলেট হলে এর কাছে আসবে, একে স্টিমুলেট করবে, এ তখন এটাকে ইনহিবিট করবে। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক মেকানিজম। নেক্সট, এরপর চল, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 0.8, ঠিক আছে? এরপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফর ভিটামিন B12 অ্যাবজর্পশন ইন টার্মিনাল আইলিয়াম। তার জন্য যাদের গ্যাস্ট্রেক্টমি হয় তাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার চান্স বেড়ে যায়, ভিটামিন সাপ্লিমেন্টেশন অনেক সময় লাগে। ওকে, নেক্সট, পেপসিন প্রোটিন ভাঙতে শুরু করে, এটুকু জানলেই হবে। ইনঅ্যাক্টিভ ফর্মে বেরোয়, অ্যাসিডের মধ্যে দে আর অ্যাক্টিভেটেড টু পেপসিনোজেন থেকে পেপসিন, ঠিক আছে? নেক্সট, এরপর চলো, এগুলো আর দরকার নেই। মিউকাস আর বাইকার্বনেট প্রিডমিনেন্টলি প্রোটেক্টিভ ফ্যাক্টর। কেন? অ্যাসিড কজেস ড্যামেজ, অ্যাসিড কজেস ড্যামেজ, তার থেকে প্রোটেক্ট করার চেষ্টা করে বাইকার্বনেট। আর একটা হচ্ছে কি, এছাড়া আর কি করে?
এইটা প্রোটেক্ট করে। আচ্ছা চল এরপর নেক্সট, গ্যাস্ট্রিক মোটিলিটি কি বললাম? এক্সট্রিনসিক নিউরোনাল কন্ট্রোল বাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, ইন্ট্রিনসিক বাই ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজাল, আর মায়োজেনিক কন্ট্রোল। এরপর যদি স্টমাকে স্পেসিফিক ডিজিজে ঢুকি, মোটামুটি এটা দূর তো পড়া ছিল, একটু ঝালাই করা হলো। কঠিন জিনিস না রে, এগুলো তো শর্ট নোট হলে মুশকিল হয়ে যাবে। যদি এরকম প্রশ্ন দিই তাহলে তোদের এখন এক্সপ্লেন হোয়াই বলে কোয়েশ্চেন। ভেগোটমি ইজ এ ট্রিটমেন্ট অপশন ইন পেপটিক আলসার ডিজিজ, লিখতে পারবি এবার? ভেগোটমি ইজ এ ট্রিটমেন্ট অপশন ইন পেপটিক আলসার ডিজিজ, লেখা যাবে? এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এক্সপ্লেন হোয়াই কোয়েশ্চেন গুলোকে অ্যাটাক করা। কারণ প্রতি পেপারে 4টে করে এক্সপ্লেন হোয়াই থাকবে। তোদের দাদাদের সার্জারি পরীক্ষা হয়ে গেছে? কাল 1 হয়ে গেছে। পেপার 2 কোশ্চেনটা আমি করেছি তো, তাই কৌতূহল হচ্ছে, ওদের জিজ্ঞেস করতে হয় কেমন হয়েছে। আজকে পরীক্ষা তোদের কোশ্চেনটা দেখানো যেতে পারে কি? আজকে যখন পরীক্ষা শুরু হয়ে গেল তোদের দেখানো, কটা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে? আচ্ছা তাহলে দেখানো যেতে পারে। আচ্ছা, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, নামের থেকে দুটো জিনিস বুঝতে পারছিস, জন্ম থেকে আছে তাই কনজেনিটাল। হাইপারট্রফিক মানে বড় হচ্ছে, হাইপারট্রফি আর হাইপারপ্লাসিয়া দুটো জিনিস পড়েছিস। পাইলোরিক, পাইলোরাস স্টেনোসিস শুরু হয়ে গেছে। ব্যাস, নেক্সট। তাহলে বুঝতেই পারছিস মোস্ট কমন কজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ইন ইনফ্যান্টস। তারপর কি হচ্ছে? there is hypertrophy and hyperplasia of the muscle layer of the pylorus. একটু আগে কি বললাম? পাইলোরিক স্ফিংটার কোন মাসল লেয়ার বেশি করে? লংগিচুডিনাল, ইয়েস। ঠিক আছে, এবার তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে কি হবে? যা খাবে তাই বমি করবে। বমি করবে, বমিতে বাইল স্টেনিং থাকবে না, বাইল আসবে ডুওডেনামে, ডুওডেনাম দিতে ডুওডেনামের কন্টেন্ট ওপরে উঠছে না, ইট উইল বি নট বাইল স্টেন্ড। এবার যে খাওয়ার কিছুক্ষণ পরে বমি হয়ে যাচ্ছে সে আবার খেতে চাইবে, দ্য চাইল্ড সাকস ভিগোরাসলি। ঠিক আছে, খাচ্ছে বমি করছে, ডিহাইড্রেশন হচ্ছে, রোগা হচ্ছে, গ্রোথ হচ্ছে না। ইউজুয়ালি 2 থেকে 3 মাস কি 4 মাসের মাথায় গিয়ে প্রেজেন্ট করে। মোর কমন ইন ফার্স্ট বর্ন মেল ইনফ্যান্টস। জানি না কেন ফার্স্ট বর্নে বেশি হয়, তাও জানি না কেন ছেলেদের বেশি হয়, তাও জানি না, কিন্তু দেখা গেছে। ঠিক আছে, নেক্সট। ঠিক এরকম দেখতে হয়। ইউএসজি ইজ ডায়াগনস্টিক। ইউএসজি তে দেখা যায় নেক্সট, বেবি ইজ অলওয়েজ হাংরি, কোয়াইট ন্যাচারাল, পেটে খাবার থাকছে না, আর ইয়ে হলে ম্যালনিউট্রিশন, পুয়ার ওয়েট গেইন, এগুলো থাকবে। নেক্সট, ইউএসজি করলেই বোঝা যায়। ইউএসজি তে কি হয় না, পাইলোরিক চ্যানেল মাসল ওয়াল থিকনেস অফ 3 মিলিমিটার আর পাইলোরিক চ্যানেল লেংথ ইজ মোর দেন 14 মিলিমিটার। এটা বাচ্চাদের 2 থেকে 3 মাস বয়সে। তোর আমার করলে কিন্তু এর চেয়ে অনেক বড় বেরোবে। তোর আমার জন্য এই ক্রাইটেরিয়া নয়, এটা 2 মাসের বাচ্চাদের ক্রাইটেরিয়া। ঠিক আছে, অপারেশন ইজ দ্য ট্রিটমেন্ট। কি করা হয়? পাইলোরোমায়োটমি, মাসল লেয়ারটা কেটে দেওয়া হয়। এই অপারেশনটার নাম হচ্ছে র্যামস্টেডস অপারেশন। র্যামস্টেড সাহেব প্রথম করেছিলেন। ঠিক আছে, এই অপারেশনটার একটা মজার থিওরি আছে। ভদ্রলোক এরকম লম্বা করে কেটে ট্রান্সভার্সলি সেলাই করতেন যাতে চওড়া হয়ে যায়। তা একদিন অপারেশনটা করতে করতে লম্বা করে কেটেছে, তখন অ্যানাস্থেসিস্ট বলছে বাচ্চা খুব খারাপ হয়ে গেছে, এক্ষুনি বন্ধ করো, নইলে বাচ্চা বাঁচাতে পারবো না। ও পেটটা বন্ধ করে দিয়ে চলে এসছে। লঙ্গিচুডালি কাটার পর ট্রান্সভার্সলি সেলাই করার আগে টু হিজ আটার সারফেস বাচ্চাটা ঠিক হয়ে গেল। তারপর থেকে আবার লঙ্গিচুডাল কেটে দেখলো, শুধু কোটা করে ট্রান্সভার্সলি সেলাই করতো না, জাস্ট মাসলটা কেটে দিয়ে চলে এলো লঙ্গিচুডাল ইনসিশন দিয়ে, বাচ্চা আবার ঠিক হয়ে গেছে। সেখান থেকে এই অপারেশন বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা, নেক্সট,
আচ্ছা, একটা কথা মনে রেখে দিবি, তোদের আগে অ্যাকিউট অ্যাবডোমেন পড়িয়েছি? অ্যাকিউট অ্যাবডোমেন পড়িয়েছি তোদের? আমি পড়িয়েছি অ্যাকিউট অ্যাবডোমেন? আমার মনে পড়ছে না। মনে রাখবি, কোনো অপারেশন দুম করে বাচ্চাটা এসে সঙ্গে সঙ্গে তোলা যাবে না। ওর ফ্লুইড, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স কারেক্ট করেই অপারেশন করতে হবে। নেক্সট, পেপটিক আলসার। পরেরটা, বেসিক্যালি ইমব্যালেন্স বিটুইন অ্যাসিড মানে কি বলবো, ডিস্ট্রাকটিভ ফোর্সেস অ্যান্ড প্রোটেক্টিভ ফোর্সেস, তার ইমব্যালেন্স হলে। একটু আগে কি বলছিলাম, স্টমাকে, এরপরটা যা, এই হচ্ছে অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস, অ্যাসিড, পেপসিন, এনসেডস আর এইচ পাইলোরি। প্রোটেক্টিভ ফ্যাক্টর হচ্ছে বাইকার্বনেট, রিচ ব্লাড ফ্লো, মিউকাস, টাইট সেল জাংশনস আর অ্যাপিক্যাল রেজিস্ট্যান্স। আর রিপেয়ার হয় বাই রেস্টিটিউশন, মিউকয়েড ক্যাপ, প্রলিফারেশন আর বাই গ্রোথ ফ্যাক্টরস। এ ধ্বংস করতে চাইছে, এ রিপেয়ার করতে চাইছে। যেখানে ইমব্যালেন্স হবে, ধ্বংসাত্মক ফোর্স বেড়ে যাবে, সেখানে আলসার হবে। ঠিক আছে, সোজা হিসেব। নাহলে তো অ্যাসিড সবার আছে, সবারই আলসার হতো, সবার তো আর হয় না। নেক্সট, এই হচ্ছে মেইন ইটিওলজি। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ এইচ পাইলোরি ইনফেকশন। এরপর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, জোলিঞ্জার এলিসন সিনড্রোম বা গ্যাস্ট্রিনোমা, গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার, antral G cell hyperplasia or hyperfunction, systemic mastocytosis are stress, both physical and mental stress. Okay? It can be trauma, burns, major psychological stress. Next, এটা ভুলে যা। H. pylori হচ্ছে একটা বেসিক্যালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কেউ বলে 50% of world's population is afflicted with H. pylori. It can cause chronic gastritis. That can be a pangastritis, that can be a chronic antral gastritis. আর দেখা গেছে majority of peptic ulcer patients actually have H. pylori infection. আরো দেখা গেছে chronic H. pylori infection is also a predisposing factor to carcinoma stomach. এছাড়া গ্যাস্ট্রিক লিম্ফোমা, মল্ট লিম্ফোমা, হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ আর আইটিপিতেও এটা পাওয়া গেছে। আইটিপি মিনস ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ঠিক আছে, এছাড়া যেখানে যেখানে হেটেরোটপিক গ্যাস্ট্রিক মিউকোসা পাওয়া যায় অ্যাজ ফার অ্যাজ রেকটাম, সেখানেও এইচ পাইলোরি ইনফেকশন হতে পারে। ক্লিয়ার? প্রশ্নটা হচ্ছে এইচ পাইলোরি কিভাবে আলসার করে, এটা এক্স্যাক্টলি কেউ জানে না। যখন কেউ জানে না, তখন যে যার মতো থিওরি বাজারে ছাড়ে, তার মধ্যে একটা প্রথম প্রবল আজগুবি থিওরি। নেক্সট, একটা প্রবল আজগুবি থিওরি হচ্ছে প্রথমটা। এ বলছে লোকাল টিস্যু ইনজুরি হচ্ছে, ইট প্রডিউসেস ইউরিয়াস উইচ স্প্লিটস ইউরিয়া ইনটু অ্যামোনিয়া অ্যান্ড বাইকার্বনেট। এবার এই বাইকার্বনেট নাকি ক্ষতি করছে। তাহলে একটু আগে বললাম বাইকার্বনেট প্রোটেক্টিভ, আবার এ বলছে বাইকার্বনেট তৈরি করে গন্ডগোল পাকাচ্ছে। এবার দেখতো এই পণ্ডিতরা যদি এই জাতীয় থিওরি যারা, আমার মতো চুনোপুটি কোথায় যায়? এরকম আজগুবি থিওরি এরা মার্কেটে ছেড়ে দিল। একটু আগে আমি তোদের পড়ালাম যে স্যার বাইকার্বনেট তো প্রোটেক্টিভ ফ্যাক্টর, এবার আপনি বলছেন এই বাইকার্বনেট তৈরি করে তার থেকে গন্ডগোল হয়। তুই তো আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি কি খেয়ে এসছেন? কারণটা হচ্ছে তুইও যত কনফিউজড, আমিও ততটাই কনফিউজড। পণ্ডিতরা থিওরি তো মার্কেটে ছেড়ে দিয়েছে, কি বল? আমি যাই কোথায়? তোরা আমাকে চেপে ধরলে আমি পালাবার রাস্তা খুঁজে পাবো না। আই এম সরি, আই ক্যানট ক্লিয়ার দ্য কনফিউশন। তারপর লাস্টে একজনকে ধরেছিলাম, তিনি আমাকে বললেন যে একটু বেশি বোধ হয় বাইকার্বনেট আর অ্যাসিড অ্যালকালির বেশি গন্ডগোল হচ্ছে, তার জন্য বেশি থার্মাল রিয়াকশন হচ্ছে। তাহলে তো পেটে এমনি বাইকার্বনেট প্রোটেক্টও করবে ওইভাবেই, তাহলে তো থার্মাল রিয়াকশন হবে। কোনো উত্তর নেই। ঠিক আছে, আই ডোন্ট নো হাউ। নেক্সট, অনেকে বলে লোকাল মিউকোসাল ইমিউন রেসপন্স তৈরি করে, তার থেকে ডিস্ট্রাকশন হয়। কেউ কেউ বলছে ইনক্রিজ গ্যাস্ট্রিন লেভেল করে, অ্যাসিড সিক্রিশন বাড়িয়ে দিয়ে করে।
কেউ কেউ বলছে গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া করে ডুওডেনামে, তার থেকে হয়। এই চারটে থিওরি বাজারে চলছে, এখন কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না। ঠিক আছে, কনফিউজিং না রে? হ্যাঁ, কিরে বিরক্তিকর না কনফিউজিং? কিছু করার নেই, পরীক্ষায় থিওরি পাস করতে গেলে এগুলো একটু পড়তে হবে। আমার আর লাগবে না, কারণ আমি আর থিওরি পরীক্ষা দেবো না। নেক্সট, এবার যেটা বললাম, একটা নন ইরোসিভ প্যানগ্যাস্ট্রাইটিস করতে পারে, ক্রনিক অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস করতে পারে, যেটা পেপটিক আলসারে যায়। 90% পেশেন্টের যেটা হয় প্রক্সিমাল স্টমাকে কর্পাস ডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস। এই কর্পাস ডোমিনেন্ট গ্রুপের 1 to 3% পেশেন্টের সিএস স্টমাক। আর হচ্ছে ডুওডেনাল আলসারে 90% পেশেন্ট আর 70% পেশেন্টস অফ গ্যাস্ট্রিক আলসারের এইচ পাইলোরি ইনফেকশন আছে। নেক্সট, এনসেডস কি করে পেপটিক আলসার ডিজিজ করছে? কি বলেছি, প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে রেট লিমিটিং স্টেপ কে কন্ট্রোল করে? সাইক্লোঅক্সিজেনেস, সেই কক্সকে ইনহিবিট করে এনসেড, প্রোটেক্টর কমে যায়। এর তো কার্যকারণ সম্পর্কটা অনেক ক্লিয়ার। ক্লিয়ার? পেপটিক আলসার ডিজিজ। নেক্সট, এবার দেখা গেছে পার্টিকুলারলি যদি 60 ইয়ার্স এর বেশি হয়, আগে কোনো জিআই ইভেন্ট হয়েছে, হাই এনসেড ডোজ হয়, কনকারেন্ট স্টেরয়েড বা অ্যান্টিকোয়াগুলেন্ট নিলে, সেই সমস্ত এনসেড ইউজারদের চান্স অফ পেপটিক আলসার ডিজিজ বেশি। আচ্ছা, কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? Am I clear to all? না পারলে বল, I will try my best. ঠিক আছে, ফিল ফ্রি টু ইন্টারাক্ট। আচ্ছা, নেক্সট, ডুওডেনাল আলসার পেশেন্টদের দেখা গেছে দে হ্যাভ মোর আলসার। গ্যাস্ট্রিক আলসার পেশেন্টদের সবার যে মোর অ্যাসিড, সরি, ডুওডেনাল আলসার পেশেন্টস হ্যাভ মোর অ্যাসিড দেন নর্মালস দেন কন্ট্রোলস। গ্যাস্ট্রিক আলসারে অ্যাসিড ক্যান বি ভ্যারিয়েবল, বেশি হতে পারে, যা নর্মাল তাই হতে পারে, কমও হতে পারে। বাট রিমেম্বার, নো অ্যাসিড নো আলসার, দ্যাট ডিকটাম হোল্ডস ট্রু। ঠিক আছে, এরপর নেক্সট, স্মোকারদের আলসার বেশি হয় বিকজ স্মোক স্টিমুলেটস অ্যাসিড সিক্রেশন। টাইপ 1 হচ্ছে হ্যাভ ডিক্রিজড অর নর্মাল আর ডিক্রিজড অ্যাসিড সিক্রেশন, টাইপ 1 আলসার। টাইপ 2 আলসার হচ্ছে ইউজুয়ালি কোয়াইট ডুওডেনাল আলসার, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের টাইপ। টাইপ 2-র সঙ্গে ইউজুয়ালি অ্যাক্টিভ বা কোয়াইট ডুওডেনাল আলসার থাকে, নর্মাল বা ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন থাকে। টাইপ 3 হচ্ছে প্রি পাইলোরিক চ্যানেল আলসার। টাইপ 2 এতেও নর্মাল বা ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন থাকে। টাইপ 4 হচ্ছে নিয়ার জি জাংশন। টাইপ 5 হচ্ছে মেডিকেশন ইনডিউসড, ক্যান অকার এনিওয়্যার ইন দ্য স্টমাক। নেক্সট, predominant problem with peptic ulcer disease is epigastric pain. মনে রাখবি, ডুওডেনাল আলসার পেশেন্টের পেনটা হয় পেট খালি হয়ে গেলে ব্যথা হয়, ওর সঙ্গে কিছু খাবার রাখে, খাবারটাকে ব্যথা উঠলেই খাবার খায়, তার জন্য ডুওডেনাল আলসার পেশেন্টস গেইন ওয়েট। ওয়ারাস গ্যাস্ট্রিক আলসারে ঠিক উল্টো, গ্যাস্ট্রিক আলসারে কি হয়, খাবার খেলে ব্যথা বাড়ে, পেশেন্ট ইজ afraid of consuming food. Patient is afraid of consuming food. তার জন্য গ্যাস্ট্রিক আলসার পেশেন্টস লুজ ওয়েট। Clear? Otherwise, the symptoms are basically vague and non-specific. A lot of patients may have hyperacidity, features of hyperacidity like heartburn, dyspepsia থাকতেই পারে, flatulence থাকতেই পারে। ইনফ্যাক্ট নন স্পেসিফিক এই সিমটমগুলো অনেক ক্ষেত্রে কোলেলিথিয়াসিস আর পেপটিক আলসার ডিজিজের মধ্যে একটা হিউজ ওভারল্যাপ থাকে, বোঝাই যায় না। ডায়াগনোসিস কি করে করব? বাই আপার জিআই এন্ডোস্কোপি উইথ র্যাপিড ইউরিয়াস টেস্ট। র্যাপিড ইউরিয়াস টেস্ট আমাকে বলে দেবে এইচ পাইলোরি আছে কি নেই। ঠিক আছে, আর যদি গ্যাস্ট্রিক আলসার পাই, each and every gastric ulcer must be biopsied because chance of malignancy is also there. Particularly RUT বা rapid urease test positive হলে H pylori induced হতে পারে,
তার জন্য আমাকে ভালো করে বায়োপসি করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি মেডিকেল। ট্রিটমেন্ট অফ চয়েস, যদি এইচ পাইলোরি পজিটিভ থাকে প্রথমে একটা এই অ্যান্টি এইচ পাইলোরি ট্রিটমেন্ট ফর 14 days। কম্বিনেশনটা বল, প্যান্টোপ্রাজল, মেট্রোনিডাজল, ঠিক আছে, 14 দিন, তারপর 6 to 8 weeks অফ পিপিআই, ঠিক আছে। এবার তাহলে অপারেশন কি করব? অপারেশন কি লাগবে? লাগবে। নেক্সট চল, এরপর অপারেশন তখন লাগবে যদি 4টে কমপ্লিকেশন হয়। নাম্বার 1 কমপ্লিকেশন ইজ refractory to 2 years of compliant medical therapy। 2 বছর ধরে ওষুধ নিয়মিত খেয়েও সারছে না, রিফ্র্যাক্টরি ডিজিজ, তখন সার্জারি লাগবে। নেক্সট কি লাগবে? যদি কমপ্লিকেশনের মধ্যে ব্লিডিং হয়, পারফোরেশন হয়, অথবা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, ঠিক আছে। ব্লিডিং বুঝতেই পারছিস, গ্যাস্ট্রিক পেপটিক আলসার থেকে ব্লিডিং এরও ফার্স্ট ট্রিটমেন্ট সার্জারি নয়। ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোস্কোপিক কোয়াগুলেশন বা এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। এই ব্যান্ড লাইগেশন এন্ডোস্কোপিক কি বললাম, কোয়াগুলেশন, ফটো কোয়াগুলেশন, ওকে। যদি এটাতে ফেল করে, এত ব্লাড থাকে যে এন্ডোস্কোপ খুঁজে পাচ্ছে না, তখন সার্জারি লাগতে পারে। পারফোরেশন, আলসারটা ফুটো হয়ে গেল, gastric বা duodenal contents are escaping into the peritoneum and causing peritonitis, পেট খুলে ওটা রিপেয়ার করতে হবে। 3 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, পাইলোরিক বা ডুওডেনাল যেখানে আলসার সেখানে স্কারিং হতে হতে স্টেনোসিস হয়ে গেল, কন্টেন্টস বেরোতে পারছে না, ঠিক আছে। তোরা দুটো টার্ম আমি এখানে পাওয়ার পয়েন্টে লিখিনি, একটা হচ্ছে আওয়ার গ্লাস স্টমাক, টিপট স্টমাক, ডিফর্মিটি, এগুলো নেটে খুঁজলে ছবি পেয়ে যাবে, ওরকম ডিফর্মিটি হয়ে গিয়ে। তাহলে পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে তো আর হবে না, পেশেন্ট তো কন্টিনিউয়াস বমি করবে, প্রবলেম হবে, তার অপারেশন লাগবে। এবার আউটলেট অবস্ট্রাকশন হয়েছে, আমাকে কি করতে হবে? হয় একটা গ্যাস্ট্রোস্টমি করে বাইপাস করে দিতে হবে অবস্ট্রাকশনটাকে, অথবা ওই অবস্ট্রাক্টেড এরিয়াটাকে কেটে দিতে হবে। বেস্ট হচ্ছে গ্যাস্ট্রোজেজোস্টমি করে দিলাম। কিন্তু গ্যাস্ট্রোজেজোস্টমি যদি আমি শুধু করে দিই, অলরেডি একটা লং স্ট্যান্ডিং আলসারের কমপ্লিকেশন রয়েছে, ওই স্টোমাতেও তো আলসার হয়ে যাবে যদি আমি অ্যাসিড না কমাতে পারি, তাহলে একটা ভেকোটমি করতে হবে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এরপর কমন কজেস, নাম্বার 1 পেপটিক আলসার ইনভলভ পাইলোরিস আর D1 মানে ফার্স্ট পার্ট অফ ডুওডেনাম, edema and scarring leading to gastric outlet obstruction, টিউমার্স অফ দ্য স্টমাক, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এগুলো হচ্ছে কমন কজেস। 3টে, আলসার, ক্যান্সার আর কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, ঠিক আছে। আলসারের মধ্যে অ্যাডেনোকার্সিনোমা, লিম্ফোমা, GIST বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার হতে পারে। রেয়ার কজের মধ্যে ইনফেকশনস লাইক টিবি, অ্যামাইলাইডোসিস, প্যানক্রিয়াটিক সিরোসিস, টিউমার্স অফ ডুওডেনাম, প্যানক্রিয়াস, ব্লকেজ উইথ গলস্টোন, এটা খুব রেয়ার জিনিস। কি হয়, একটা ডুওডেনাম আর গলব্লাডারের মধ্যে একটা ফিস্চুলাস কমিউনিকেশন দিয়ে একটা বড় স্টোন এসে ওখানে ইম্প্যাক্ট হয়ে গেল, বুঝতে পারছি, ভেরি রেয়ার থিং, রেয়ার কজেস লিখেছি। আর একটা পাইলোরিক মিউকোসাল ডায়াফ্রাম। নেক্সট কি নিয়ে প্রেজেন্ট করবে? পেন, ভমিটিং, ওয়েট লস আর মেটাবলিক অ্যাবনর্মালিটিস। আর অসকাল্টো পারকাশন বলে একটা টেস্ট আছে, সেটা করলে গ্যাস্ট্রিক আউটলেটটা বিরাট বড় দেখা যাবে। কারণ স্টমাক ইজ এ ডিস্টেন্সেবল অর্গান, আউটলেট থেকে বেরোতে পারছে না, ইনলেটে যা ঢুকছে জমতে পারে, জমতে জমতে স্টমাকটা ডিস্টেন্ট করে যায়। নর্মালি স্টমাকের আউটলাইন অ্যাবভ আম্বিলিকাস শেষ হয়ে যায়, এগুলোর ক্ষেত্রে আম্বিলিকাস হয়ে আমি এত বড় স্টমাকও দেখেছি জীবনে। ক্লিয়ার? ওকে, এনি প্রবলেম? আচ্ছা, নেক্সট মেটাবলিক অ্যাবনর্মালিটিতে কি হচ্ছে? ইউজুয়ালি এই পেপটিক আলসার থেকে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয় তার হিস্ট্রিটা টিপিক্যাল। সারা সকালবেলা ঘুম থেকে উঠে পেশেন্টের বেশ খিদে পেয়েছে, সকালে অনেকটা খেলো, দুপুরে খিদেটা কম পেলো, অল্প একটু খেলো,
বিকেল থেকে পেট ভর্তি ব্যথা ট্যাথা হতে শুরু করলো, সন্ধ্যের ঠিক আগে আগে একটা ঢেলে বমি করলো অনেকটা, তাতে আজ সকালের থেকে 2-3 দিন আগের খাবারও সব বেরিয়ে গেল। Typically the vomitus is sour, not bitter, and is not bile stained. এটা হওয়ার পর ব্যথা থেকে আরাম পেল। টিপিক্যাল হচ্ছে এই হিস্ট্রি। দ্য ভমিটিং ইজ প্রজেক্টাইল, অনেকটা দূরে গিয়ে পড়ে। দিস হিস্ট্রি ইজ হাইলি ভেরি সাজেস্টিভ। ঠিক আছে, আচ্ছা। ডায়াগনোসিস করার জন্য ইনভেস্টিগেশন কি? আপার জিআই এন্ডোস্কোপি। স্টমাক আমি পাস করাতে পারবো না, পাইলোরিক চ্যানেল স্কোপ পাস করাতে পারবো না, এন্ডোস্কোপ পাস করছে না মানে গন্ডগোল। আর স্কারিং অফ ডুওডেনাম পেয়ে যেতে পারি। ওকে, এবার বমি তো করছে, বমি করছে মানে গ্যাস্ট্রিক কন্টেন্টস বেরোচ্ছে, গ্যাস্ট্রিক সিক্রিশন বেরোচ্ছে, তাতে হাইড্রোজেন আয়ন্স আছে, ক্লোরাইড আয়ন্স আছে, আর পেশেন্ট অলসো লুজেস পটাশিয়াম ডিউরিং ভমিটিং। দেন কি দাঁড়ায়? পেশেন্টের যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তার মানে অ্যাসিড বেরিয়ে যাচ্ছে। পেশেন্ট উইল ডেভেলপ অ্যালকালোসিস, বডিতে অ্যালকালি বাড়ছে ইন রিলেশন টু অ্যাসিড। তার সঙ্গে কি হচ্ছে? হাইপোক্লোরিমিয়া হচ্ছে, হাইপোক্যালিমিয়া হচ্ছে, আর তার সঙ্গে অবশ্যই হাইপোভলিমিয়া হচ্ছে। am I clear? তাহলে কিডনি এই অ্যালকালোসিসটাকে কারেক্ট করার জন্য বডির অ্যালকালিনিটি বাড়ায় সেমন জিনিসকে বার করতে শুরু করবে, দ্যাট ইজ বাইকার্বনেট। কিডনি বাইকার্বনেটকে বার করবে। এবার বাইকার্বনেট তো একা বেরোবে না, তার সঙ্গে তো একটা ক্যাটায়ন বেরোবে। কি তিনটে মেন ক্যাটায়ন কি কি? সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন। এবার হাইপোভলিমিয়া হচ্ছে। হাইপোভলিমিয়া যখনই হবে তখন রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিস উইল গেট অ্যাক্টিভেটেড। সে আবার সল্ট আর ওয়াটার রিটেন করবে, তার মানে সে সোডিয়াম এক্সক্রিশন কমাতে চাইবে। তাহলে বাইকার্বনেটের সঙ্গে কে বেরোবে? পটাশিয়াম বেরোবার চেষ্টা করবে। এবার অলরেডি হাইপোক্যালিমিয়া হয়ে আছে, এবার যদি আবার পটাশিয়াম বার করতে যায় তাহলে আরো কমবে, অ্যারিথমিয়া হবে, এন্ড আদার প্রবলেমস হবে। তাহলে কে বেরোবে? পরে রইল হাইড্রোজেন। বমি করে হাইড্রোজেন বেরোচ্ছে, এখান দিয়েও হাইড্রোজেন বেরোচ্ছে। দিস ইজ কল্ড প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। দিস ইজ কল্ড, বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, ফাইন। দিস ইজ কল্ড paradoxical aciduria, and majority of the patients with paradoxical aciduria is highly sick. ঠিক আছে, বোঝা গেল? Any problem? Okay. Next এগুলো বলা হয়ে গেছে। নেক্সট এই যে এটাই, এই জিনিসটাই যেটা বললাম, ঠিক আছে? নেক্সট তাহলে আবার এক্সপ্লেন ওয়াই তে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া অকার্স ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এক্সপ্লেন ওয়াই বললে লেখা যাবে? কি লেখা যাবে তো ম্যাডাম? Why so confused? Your facial language is suggesting that you are very confused. Am I not clear? Okay. ইনভেস্টিগেশন কি বললাম? এবার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। অপারেশন করার আগে ডিহাইড্রেশনটা কারেক্ট করতে হবে, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া কারেক্ট করতে হবে, অ্যাসিডোসিসটা কারেক্ট, এই অ্যালকালোসিসটা কারেক্ট করতে হবে। ঠিক আছে? অ্যালকালোসিসের জন্য কোনো অ্যাসিড ইনজেকশন দেওয়া যায় না, জাস্ট কারেক্ট সোডিয়াম, পটাশিয়াম, ওটা বাইকার্বনেট আপনি রিজার্ভ হয়ে যাবে। ঠিক আছে? বাইকার্বনেট বাকি কাজটা করে দেবে। ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম কারেক্ট কর, বাকিটা আপনি কারেক্ট হয়ে যাবে। তো তুই পটাশিয়াম দিবি, পটক্লোর ইনজেকশন, ক্লোরাইড কারেক্ট হয়ে যাবে। সোডিয়াম কারেক্ট করতে যাবি, তোকে NaCl দিতে হবে। এমনি ড্রিপ দিয়ে ওটা ভলিউম কারেক্ট কর, এগুলো আপনি কারেক্ট হয়ে যাবে। সোডিয়াম কারেকশনের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা মেনে তোকে সোডিয়াম কারেক্ট করতে হবে। নর্মাল সোডিয়াম কারেকশনের অঙ্কটা হচ্ছে, মনে রাখবি, একটা মানুষের সোডিয়াম কত থাকে, রিকোয়ারমেন্ট কত, 1 to 2 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে ইজ দ্য রিকোয়ারমেন্ট।
এবার ধর হাইপোনাট্রিমিয়া 125-এর কম বলা হয়, সিমটোম্যাটিক হাইপোনাট্রিমিয়া 120-এর কম বলা হয়, সিভিয়ার হাইপোনাট্রিমিয়া কেউ কেউ 115 কম কেউ বলে। আর আমার টার্গেট হচ্ছে 130 অব্দি নিয়ে যাওয়া, তাহলে আর হাইপোনাট্রিমিয়া সেরকম ফিচার হবে না। তাহলে আমার টার্গেট সোডিয়াম মাইনাস অ্যাকচুয়াল সোডিয়াম, মানে 130 মাইনাস ধর 110 অ্যাকচুয়াল 20 ইন্টু বডি ওয়েট ইন্টু 0.6, এইটা হচ্ছে ডেফিসিট, এইটা হচ্ছে কারেন্ট সোডিয়াম ডেফিসিট। এর সঙ্গে আর এই ডেফিসিটটা নিডস টু বি কারেক্টেড ইন, কি বললাম, টার্গেট সোডিয়াম মাইনাস অ্যাকচুয়াল সোডিয়াম। টার্গেট 130, অ্যাকচুয়াল 110, 20, তার 50 কেজি ওজন, 20 ইন্টু 50 1000, 1000 ইন্টু 0.6 600 মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে ডেফিসিট। আমার কাজ হচ্ছে এই ডেফিসিটটাকে নেক্সট 48 ঘন্টায় কারেক্ট করা। 24 ঘন্টায় করা যাবে না, ইট কজেস সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন। ওকে, স্লো কারেকশন। তুই 3 দিন না খেয়ে এসে 100কে 3 দিনের খাবার খেতে বসলে তুই ডুববি, এটাও তাই। ঠিক আছে, অঙ্কটা মনে থাকবে? তাহলে 48 আওয়ার্স, এর সঙ্গে এই 48 আওয়ার্সে কি অ্যাড হবে? ডেইলি রিকোয়ারমেন্ট 1 to 2 মিলি ইকুইভ্যালেন্ট, এটা তো ডেফিসিট, ডেফিসিটটা প্রয়োগ করতে হবে, প্লাস ওর যেটা রিকোয়ারমেন্ট সেটাও দিতে হবে। 1 to 2 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। আমি 60 কেজি 60 করে দিলাম, 60 60 120, 600 প্লাস 120 720, আমাকে নেক্সট 48 ঘন্টায় সোডিয়াম দিতে হবে। তাহলে কি করে দেবো স্যার? যে বোতলটা চালাবো তার গায়ে লেখা আছে ওতে কত সোডিয়াম আছে। একটা 500 ml নর্মাল স্যালাইনের গায়ে লেখা আছে ওতে থাকে 154 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হাফ লিটার বোতল, তার মানে ওতে আছে 77। 720 দুদিনে 10 বোতল, এটা দিলি কারেকশন। ক্লিয়ার? অঙ্ক মনে থাকবে? পটাশিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে 1 to 2 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। ওর অলরেডি ডেফিসিট আছে। সোডিয়াম ডেফিসিট ক্যালকুলেশনের জন্য যে ফর্মুলা আছে পটাশিয়ামের জন্য, সেরকম কোনো ফর্মুলা আমার জানা নেই। ফর্মুলা নেই বলবো না, আমার জানা নেই, বলাটা সেফার। ঠিক আছে, যাই হোক, পটাশিয়ামটাও আমাকে সেই মতো টাইট্রেট করে মনে রাখতে হবে। পটাশিয়াম ইঞ্জেকশন নিয়ে এইভাবে পুশ করে দেবো, সে 2 মিনিটে অ্যারিথমিয়া হয়ে পটল তুলবে, বুঝলি? 1 অ্যাম্পুল পটাশিয়ামে 20 থাকে, 20 পটাশিয়াম ইঞ্জেকশন মিনিমাম 2 ঘন্টা ধরে দিতে হবে, প্রেফারেবলি থ্রু এ ইনফিউশন। কি ম্যাডাম কোনো অসুবিধা হচ্ছে? বিরক্তিকর লাগছে? কথাগুলো বলিস, অস্বস্তি হয়, আর মাথা গরম হয়ে গেলে আমি বাজে কথা বলি। ঠিক আছে, পটাশিয়াম তাহলে সেই মতো দিতে হবে, শুধু খেয়াল রাখবো এবার টানবো আর ছাট করে দেবো না, দিলে পেশেন্ট ওপরে আর তোকে পার্টি মেরে ঠান্ডা করে দেবে, বুঝলি? অ্যারিথমিয়া হয়। পটাশিয়াম মাস্ট বি গিভেন স্লোলি। ওকে, কারেকশন হলো, ফ্লুইড কারেকশন হলো। সোডি বাইকার্ব যদি অ্যাসিডোসিস হয়ে থাকে এখানে কোনো রোল নেই, অ্যালকালোসিস হয়ে আছে কাজে সোডি বাইকার্ব দেওয়ার কোনো রোল নেই। ক্লিয়ার? প্রিডমিনেন্টলি তার সঙ্গে কি করতে হবে? এই যে হিউজলি ডিস্টেন্ডেড স্টমাক, এই স্টমাকে আমি যদি অপারেশন করে দিই তাহলে পোস্ট অপ গ্যাস্ট্রোপ্যারেসিস হয়, যেটা খুব ভোগায়। তাহলে স্টমাকের ডিস্টেনশনটা কমাতে হবে। কেন? স্টমাক লুজেস ইটস ইলাস্টিসিটি ডিস্টেন্ডেড হয়ে থাকতে থাকতে। তাহলে প্রলং 7-8 দিন ধরে নেসোগ্যাস্ট্রিক সাকশনে রেখে স্টমাককে ডিকম্প্রেস করে স্টমাকে রেস্ট দিয়ে স্টমাকের ইলাস্টিসিটি ফিরিয়ে এনে তারপর অপারেশনটা করা দরকার। এবার কি অপারেশন করবো? ডিপেন্ডিং আপন দ্য কজ। যদি পেপটিক আলসার থেকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, টিবিজিজে। যদি গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সি থাকে, গ্যাস্ট্রেক্টমি, সাম ফর্ম অফ গ্যাস্ট্রেক্টমি। ক্লিয়ার? ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 72-year-old male presents in OPD with increased frequency of micturition for the past 6 months, especially at night. He also complains of lower abdominal heaviness, poor stream and sense of incomplete voiding. On palpation there is a vague lower abdominal swelling. What is your diagnosis? What are the common causes of bladder outlet obstruction? How will you proceed to evaluate the patient?
Mention the outline of management of this patient. Not BPH, bladder outflow obstruction. তার অনেকগুলো কারণ হতে পারে। আমি অ্যান্সারটাও কোশ্চেনে দিয়ে দিয়েছি, তারপরে তুই ট্র্যাপে পা দিলি। নেক্সট কোশ্চেন দিয়েছি, a 20-year-old male presents with a chronic discharging sinus in upper medial aspect of left lower limb. This is associated with pain, tenderness, redness and persistent seropurulent discharge with occasional expulsion of firm ivory white fragments. There is a history of trauma 1 year back. This has failed to respond to all medical treatment. What is your diagnosis? What are the likely organisms? What is the pathogenesis of these conditions? What investigations do you suggest to evaluate him? Outline the treatment of this case. কি? Chronic osteomyelitis. পড়েছিস? পড়িসনি। আচ্ছা। A 45-year-old tram driver presents in OPD with a long-standing ulcer above the medial malleolus of right. The long-standing ulcer above the medial malleolus of right lower limb. There is pigmentation around the skin and multiple venous prominences distributed along the entire limb. It has not responded to conservative treatment. There is associated swelling and heaviness of the limb with frequent night cramps. What is chronic venous insufficiency? What is the pathogenesis of venous ulcer? How do you classify venous ulcer? Enumerate the treatment of venous ulcer. এরপর হচ্ছে define pheochromocytoma. What are its characteristics? What are the common symptoms of pheochromocytoma? Enumerate the diagnosis and treatment of pheochromocytoma. Explain why. Tension pneumothorax is a surgical emergency. Hyperbaric oxygen is used in limb ischemia. Mechanism of post-spinal headache. Acute renal failure is seen after crush injury. Avascular necrosis of femoral head is seen after fractured neck femur. Short notes. Colles fracture, intermittent claudication, post-burn contracture, hypospadias, cleft lip. তারপর 10টা MCQ আছে, পরে